হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপারহিরো ফিল্ম আয়রন ম্যান নিয়ে। এই ফিল্মটি মার্ভেল মানে এমসিইউ পুরো সিরিজের প্রথম নম্বর কাহিনী। মার্ভেলের পুরো সিরিজের প্রত্যেকটি সুপারহিরো ক্যারেক্টার আমার খুবই প্রিয়, আর এর মধ্যে পার্সোনালিটি আমার সব থেকে সুপারহিরো ফিল্ম হচ্ছে আয়রন ম্যান। তাই বলে এই না যে বাকি মুভিগুলো আমার ভালো লাগে না। আপনারা আমার চ্যানেলের কভার ফটোগুলো একটু ফলো করলে বুঝতে পারবেন আমি মার্ভেলের কত বড় ফ্যান। আপনারা অনেকেই আছেন এখনও মার্ভেল সিনেমা পুরো সিরিজ দেখেননি, তাই আমি এক এক করে পুরো সিনেমা এক্সপ্লেন করব ইনশাল্লাহ। তো আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তাহলে এই ভিডিওটির এমনিবি রেটিং 6.5। তো আর বেশি বর্ণনা না দিয়ে ডিরেক্ট চলে যাক মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু দ্য এক্সপ্লেশন। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই আফগানিস্তানের কুনার ফ্রাবিস নামে একটা স্থানে কিছু সেনাবাহিনীর গাড়িতে করে ফিরছেন আমাদের প্রিয় টনি স্টার্ক মানে আয়রন ম্যান। কিন্তু ওই রাস্তাতে তাদের গাড়ির উপর হামলা করে কিছু আতঙ্কবাদী, যার ফলে তার সাথে থাকা সকল সেনাবাহিনী এক এক করে মারা যায়। এবার টনি নিজে বাঁচার জন্য ওই গাড়ি থেকে বেরিয়ে পালাতে যাবে, তখনই তার পাশে তার কোম্পানির তার নিজের তৈরি একটি বোম এসে পড়ে। এটা দেখে টনি সেই বোমটি থেকে বাঁচার জন্য পালাতে যাবে, ঠিক তখনই বোমটা ফেটে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। আর সেখান থেকে টনি স্টার্ককে ধরে জঙ্গিরা তাদের ডেরায় নিয়ে আসে। এবার এখান থেকে ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাক মানে 36 ঘন্টা আগের ঘটনা দেখা হয়, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনি স্টার্ককে পুরস্কৃত করা হয়েছে আর্নস ডিয়ার অফ দ্য ইয়ারের জন্য। কিন্তু তার বন্ধু রোডি যখন গর্বের সহিত তাকে ওই পুরস্কারটা দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানায়, তখন আমরা দেখতে পাই ওই পুরস্কারটি নেওয়ার জন্য হাজির হয়েছে টনি স্টার্কের বাবার বন্ধু আর তার বিজনেস পার্টনার ওবাইজিয়া স্টেন। আসলে টনি তখন একটি ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত। ঠিক তখনই ওই পুরস্কারটি টনি স্টার্ককে দেওয়ার জন্য পৌঁছে যায় তার বন্ধু রোডি। কিন্তু টনি ওই পুরস্কার দেখে তাকে জানায় এইরকম পুরস্কার আমার বাড়িতে অনেক আছে। এমনকি ওই ক্যাসিনো থেকে বেরোবার সময় ওই পুরস্কারটি একজনকে গিফট করে দেয়। এবার বাড়ি ফেরার জন্য টনি যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ক্রিস্টাইন এভারাইট একটি লেডি রিপোর্টার এসে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আর বলে আপনার কোম্পানি এই যে আধুনিক হাতিয়ার বিক্রির কাজে লেনদেন করে এটা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। কিন্তু টনি তাকে উত্তরে জানায় এই পৃথিবীতে কোনো কিছুই ঠিক না। যদি কোনো দিন পৃথিবীতে শান্তির জন্য আধুনিক অস্ত্র উঠে যায় তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে আমার কোম্পানি বন্ধ করে দেব আর বদলে ইট তৈরি করা শুরু করব। এবার পরদিন সকালে আমরা দেখতে পাই তার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিপার পটস তাকে বলে আপনি কি ভুলে গেছেন আপনার আজ আফগানিস্তানে একটি আর্ম ডিলস কমপ্লিট করতে হবে, আর আপনার প্রিন্ট প্রায় 1.5 ঘন্টা ধরে আপনার জন্য ওয়েট করছে। এই কথা শুনে টনি তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার প্রাইভেট প্লেনটির উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে দেখতে পায় তার বন্ধু রোডি তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এইবার তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী অপেক্ষা করছে টনি স্টার্কের জন্য। টনি স্টার্ক সেখানে পৌঁছে তার তৈরি একটি আধুনিক মিসাইলের ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই জেরিকো মিসাইল এতটাই আধুনিক শত্রুপক্ষকে সে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারবে। আর ওই মিসাইল প্রদর্শনের সময় আমরা দেখতে পাই আয়রন ম্যান একটি সিগনেচার সিন, যেটা আমরা সবাই কোনো না কোনো জায়গায় ঠিকই দেখেছি। এরপরই টনি তার পরিচিত কাউকে ফোন করে বলে এই ডিলটি যদি আমরা একবার কমপ্লিট করতে পারি তাহলে আমরা মিলিয়ন ইয়ার থেকে বিলিয়ন ইয়ার হয়ে যাব। মোবাইলে কথা বলা শেষ করেই সে তার গাড়িতে করে রওনা হয় তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে তার উপর হামলা করে আতঙ্কবাদীরা, যেটা আমরা শুরুতে দেখে এসেছি। তো চলে যায় এবার বর্তমানে। এবার আমরা দেখতে পাই টনি স্টার্কের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার বুকের ভিতরে একটি মেশিন ফিট করা, যেটা থেকে 2টি তার বেরিয়ে সোজা একটি ব্যাটারিতে কানেক্ট করা আছে। এটা দেখে সে প্রথমে বুঝতেই পারছিল না যে তার সাথে এটা কি করা হচ্ছে। তখন সে তার পাশে থাকা একটি লোককে দেখতে পায় যার নাম ইয়ং শেং। টনি তখনই তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কি করেছো। ইয়ং সং তাকে বলে একটা বোম বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়েছিলে, আর ওই বিস্ফোরণের ফলে তোমার বুকের ভিতর কিছু বোমের স্টোন ঢুকে গেছে। আমি অনেক চেষ্টা করে ওই স্টোনগুলো তোমার বুক থেকে কিছুতেই বের করতে পারিনি। তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি ওই বিষাক্ত জিনিস এখনও আটকে আছে, তাই আমি ওই মেশিনটি সেট করে দিয়েছি। এমনকি তুমি যদি ওই মেশিনটি খুলে ফেলো তাহলে তুমি সেখানেই মারা যাবে। তাদের ওই কথার মধ্যে সেখানে এন্ট্রি নেয় আতঙ্কবাদীর লিডার। সেখানে এসে টনিকে বলে আমরা তোমাকে অপহরণ করেছি ঠিক একটি কারণে, তোমার তৈরি করা সেই জেরিকো মিসাইল আমাদের চাই। তুমি যদি ওই জেরিকো মিসাইলটা আমাদের তৈরি করে দাও তাহলে এখান থেকে তোমাকে আমরা মুক্ত করে দেব। কিন্তু টনি তাদেরকে বলে আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না, তাই আমি ওই মিসাইলটি তোমাদেরকে কিছুতেই তৈরি করে দেব না। তখনই ওই গ্রুপটির লিডার টনিকে বাইরে নিয়ে দেখায় তার কোম্পানির হাতিয়ারগুলো তার কাছে অনেক আগে থেকেই আছে। এটা দেখে টনি অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার কাছে আর কোনো অপশনই নেই এই রাস্তা থেকে বের হবার। তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি বানানোর রাজি হয়ে যায়।
এরপর গুহায় ফিরে সে ইয়াংসংকে জানায় ওই মিসাইলটি যদি আমি তাদের তৈরি করে দিই তাহলেও তারা আমাদেরকে মেরে ফেলবে, তাই যা হোক করেই হোক আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। তখন ইয়াংসং তাকে জানায় এটা এমনই একটি পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে কোনো দিনও তুমি একা একা এখান থেকে বেরোতে পারবে না, আর ইউএস আর্মি এই জায়গাটাকে কোনো দিনও খুঁজে পাবে না। কিন্তু টনি স্টার্ক সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না, আর সে তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে প্যালাডিয়াম নামের একটি ধাতু উদ্ধার করা শুরু করে, আর সেটা থেকেই বানিয়ে ফেলে আর্ক রিয়েক্টর। এবার প্রশ্ন হলো কি এই আর্ক রিয়েক্টর? টনি স্টার্কের বুকে যে ইলেকট্রোম্যাগনেটিক একটি সিস্টেম লাগানো রয়েছে সেটা পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারির প্রয়োজন, আর আর্ক রিয়েক্টর এমনই একটা জিনিস যেটাকে চার্জ করার জন্য কোনো প্রকার ব্যাটারির প্রয়োজন হবে না। আর আরেকটা ব্যাপার হলো এই আর্ক রিয়েক্টর যে কোনো মেকানিক্যাল প্রিজমকে পাওয়ার দিতে সক্ষম। এবার আমরা দেখতে পাই আর্ক রিয়েক্টর তৈরি করার পরেই টনি স্টার্ক ইয়াংসংকে একটি পেপার দেখিয়ে বলে এইরকম আমাদেরকে একটি স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দিবে আমার তৈরি করা এই আর্ক রিয়েক্টর। এবার তারা দুইজনে মিলে অনেক চেষ্টা করার পর তারা বানিয়ে ফেলে অবশেষে আয়রন স্যুট। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ টাইমে চলে এসে জঙ্গি দলের লিডার, আর সে এটা বুঝতে পেরেই তাদের উপর আক্রমণ করে। আর তখনই ইয়াংসং টনি স্টার্ককে বলে তুমি এই স্যুটটি তাড়াতাড়ি রেডি করো, আর ততক্ষণে আমি এদেরকে আটকানোর চেষ্টা করি। কিন্তু জঙ্গলিদের আটকাতে গিয়ে তাদের গুলিতে আহত হয় ইয়াংসং। এতক্ষণে টনি ওই স্যুটটি পরে জঙ্গিদেরকে এক এক করে মারতে মারতে ওই গুহার বাইরে বেরিয়ে পড়ে। তারপর তার স্যুটের সাহায্যে তার তৈরি কিছুটা অস্ত্রের উপর বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে ছিটকে দূর এক মরুভূমিতে এসে পড়ে। আর ওই ছিটকে পড়ার ফলে তার তৈরি ওই স্যুট যেটার নাম দিয়েছিল সেই মার্ক অন, সেটা টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে। এখানেই আমরা দেখতে পাই সেনাবাহিনীর একটি টিম তাকে রেস্কিউ করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফিরে টনি হ্যাপিকে বলে তুমি এক্ষুনি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। হ্যাপি তার বসের কথা মতো তাড়াতাড়ি একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি সেখানে যেতেই সেখানে থাকা লোকজন টনিকে জিজ্ঞেস করে আফগানিস্তানে আপনার সাথে কি ঘটেছিল। তখন টনি তাদেরকে জানায় আমার কোম্পানি বিভিন্ন হাতিয়ার তৈরি করে আমাদের দেশের জন্য, কিন্তু সেটা বাইরে যায় কি করে? আমার চোখের সামনেই আমাদের তৈরি করা হাতিয়ার দিয়ে আমাদের সেনাবাহিনীদের মারা যেতে দেখেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোম্পানি আজ থেকে কোনো হাতিয়ার তৈরি করবে না। আর এটা শোনার পরেই টনি স্টার্কের বাবার বন্ধু ওবাইডিয়া স্টেন্ট মাইকের সামনে থেকে তাকে সরিয়ে সে বলে আমাদের কাছে টনি ফিরে এসেছে, এটাই অনেক, এ বিষয়ে আমরা পরে কথা বলবো। একথা বলে সে এখান থেকে চলে আসে। এরপর ওবাইডিয়া স্টেন্ট প্রাইভেটলি টনির সাথে দেখা করে বলে তুমি কি পাগল হয়ে গেছো? এই অস্ত্রগুলো না তৈরি করলে আমরা তাহলে কি বানাবো? আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে। তখন টনি তাকে বলে আমাদের কোম্পানি যদি আর্ক রিয়েক্টর বানায় তাহলে কেমন হয়? একথা শুনে ওবাইডিয়া স্টেন্ট তাকে বলে আর্ক রিয়েক্টর সেটা তো একটা সায়েন্স প্রজেক্ট যেটা মানুষকে বোকা বানানোর জন্য ব্যবহার করতাম, কিন্তু বাস্তবে এটা কোনোভাবেই সম্ভব না। তখন টনি তার বুকে লাগানো আর্ক রিয়েক্টর কিট তাকে দেখায়, যেটা দেখে ওয়েসডিয়া স্টেন তাকে জানায় আমাদেরকে একটি আলাদা খেলা খেলতে হবে যেটার জন্য তুমি কিছুদিন চুপ থাকবে। এরপর আমরা দেখতে পাই টনি তার রুমেই একটি আধুনিক আর্ক রিয়েক্টর তৈরি করে, আর সেটা লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পিপারের সাহায্য নেয়। পিপার সেখানে এসেই খুবই অবাক হয়ে যায়, সে তাকে জিজ্ঞাসা করে এসব কি? টনি তখন তাকে বলে তোমাকে শুধু আমার বুকের ভিতর লাগানো ওই পুরনো মেশিনটিকে বের করে এই নতুন মেশিনটি ফিট করে দিতে হবে। পেপার তখন অতি সাবধানে তার বুকের ভিতর পুরনো মেশিনটি বের করে নতুন মেশিনটি সেট করে দেয়, আর বলে এই পুরনো মেশিনটি কি তোমার আর লাগবে না? টনি বলে এটা আমার কোনো দরকার নেই, এটা তুমি বাইরে ফেলে দিয়ে আসো। এরপর টনি সোজা পৌঁছে যায় তার বন্ধু রোডির কাছে। সেখানে গিয়ে বলে আমি একটা নতুন প্রজেক্ট বানানোর চেষ্টা করছি, আর সেখান থেকে তোমার কিছুটা হেল্প লাগবে। কিন্তু রোডি তাকে বলে আগের দিন তুমি প্রেস কনফারেন্সে যে নাটক দেখালে আবারও কি তুমি সেই নাটকটি দেখাতে চাচ্ছ? এমন কথা শুনে টনি তো পুরো অবাক হয়ে যায়। টনি তার থেকে কোনো সাহায্য না পেয়ে সে চলে এসে তার বাড়িতে, আর তার কম্পিউটার জার্ভিসের সাহায্যে লেগে পড়ে নতুন একটি আয়রন স্যুট বানানোর কাজে, আর সে সেটার নাম দেয় মার্ক 2। এটা থেকে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই যে জঙ্গিরা তাকে আটকে রেখেছিল তারা কিছু ধ্বংসাবশেষ সেই মরুভূমি থেকে উদ্ধার করে। আর এদিকে টনি দিন রাত পরিশ্রম করে তার তৈরি ওই স্যুটটাকে আরও আধুনিক কিভাবে বানাবে। অনেক বেফলের পরেও সে অবশেষে বানিয়ে ফেলে তার তৈরি আয়রন স্যুট, মানে আয়রন ম্যান স্যুট। এবার এই স্যুট পরে সে আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে তার এই স্যুটে কতটা পাওয়ার রয়েছে। কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখন সে দেখতে পায় তার স্যুটে বরফ জমে গেছে। অনেকটা উঁচুর ফলে বরফ জমে তার ইঞ্জিনটি খারাপ হয়ে যায়, আর সে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই আবার ইঞ্জিনটি চালু হয়ে যায়। তখন সে বুঝতে পারে আমার এই স্যুটটি আরও আধুনিক করতে হবে, যার ফলে উপরে উঠলে আর বরফ জমবে না। তখন সে দেখতে পায় পেপারস তাকে ওই
আর ক্রিয়েটারকে গিফট করে গেছে, যেটা সে তাকে নষ্ট করে দিতে বলেছিল। আর পেপার সেটাকে সুন্দর করে বাঁধিয়ে টনি স্টার্ককে গিফট করে গেছে, যেখানে লেখা ছিল এটাই প্রমাণ টনি স্টার্কের হৃদয় আছে। এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সেটা নিজের কাছে রেখে দেয়। আর এখন সে চেষ্টা করতে থাকে এই স্যুটটি পরে সে যতই উপরে যাক না কেন তার স্যুটে কোনো প্রকার বরফের স্তরণ দেখা যাবে না, মানে বরফ জমবে না। তখন সে ওই স্যুটটিতে টাইটানিয়াম এবং সোনার মিশ্রণ সেট করে আরও আধুনিক করে ফেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর পরের পার্ট চাইলে তোমরা কমেন্ট করো, এবং এই ভিডিওটির এমনিবি রেটিং হচ্ছে 6.4। 6.4 লাইক কমপ্লিট করলেই আমি পরবর্তী ভিডিওটি নিয়ে আসব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আয়রন ম্যান পার্ট 2 নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।